জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, যেদিন আমি সার্ভিস থেকে এসেছিলাম, অর্থাৎ মেডিকেল বোর্ড আউট হয়েছিল, সেদিন অনেক স্বপ্ন নিয়ে আপনাদের তৈরি করার জন্য তো এসেছিলাম। আমি চেয়েছিলাম আমি ডিফেন্সের চাকরি থেকে যাচ্ছি, অন্তত আমার মতো যে সকল ভাইরা একসময় কারোর কাছে সাহায্য পায়নি তাদের যেন একটা সঠিক দিশা দেখাতে পারি। কেননা ওই সময় প্রচুর দালাল ছিল। আমি জানতাম ডিফেন্সের চাকরি কিভাবে পেতে হয়, কেননা আমি নিজে চাকরি পেয়েছি। হ্যাঁ, আমি সিআরপিএফ থেকে মেডিকেল বোর্ড আউট হয়েছি। আমি একটি স্টুডেন্টকে কিভাবে সার্ভিস পেতে হয় সঠিক গাইড করতে পারি। আমরা কয় বন্ধু মিলে আলোচনায় বসলাম। প্রত্যেকে আমরা ফোর্সে চাকরি করি। একজন ছিল ইন্ডিয়ান আর্মিতে, ছিল নয়, এখনও বর্তমানে আছে। একজন সিআইএসএফে, কিছু জন বিএসএফ এবং আমি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে পশ্চিমবাংলাকে একটা সুন্দর পরিবেশ যদি উপহার দিতে পারি আমার ভাই বোনদের ডিফেন্সের চাকরির মধ্য দিয়ে। এই কথাটি কেন এলো? কেননা আজকের আমাদের মতো যারা দরিদ্র পরিবারের বাচ্চারা, তারা কোথায় যাবে? তারা ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। হ্যাঁ, এটাও কিন্তু ভুল বলা। যারা প্রকৃত জ্ঞানী বা যারা অনেক ভালো মেধা, যারা পড়াশোনা করেছে, তারা সরকারিভাবে কিন্তু ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে। যারা প্রাইভেটে করছো, আজকে ভাবো না, একটা ইঞ্জিনিয়ার হতে গেলে তার 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, আরও অনেক বেশি টাকা চলে যায়। নার্স হতে গেলে 4-4.5 লাখ টাকার উপরে চলে যায়। সেক্ষেত্রে তারা যখন চাকরি থেকে আসে কত টাকা স্যালারি পায়? তারাও তো অনেক ভালো পরিষেবা দেয়। একজন সৈনিক যেমন পরিষেবা দিয়ে থাকে, একজন কৃষক তেমন পরিষেবা দিয়ে থাকে, তেমন ডাক্তারবাবুরা অনেক পরিষেবা দিয়ে থাকে। কেননা আমরা যেদিন অসুস্থ হয়ে যাই, সব শেষে আমরা তানাদের কাছে যাই, তানারা আমাদের সেবা করে থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ডিফেন্সের চাকরি শুরু করলাম যে না, যেভাবে আমরা চাকরি করেছি, মানে আমি করেছি আর আমার বন্ধুরা করছে, এটাই একমাত্র উপায়। অনলি মাধ্যমিক পরীক্ষা দিয়ে, শুধু মাধ্যমিক পরীক্ষা দিয়ে এই চাকরিটা সম্ভব। দুঃখিত, আমি একটু অসুস্থ আছি, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কম্প্রোমাইজ করে নিও। শুধু মাধ্যমিক দিয়েই একমাত্র সম্ভব ডিফেন্সের চাকরি যাওয়া। তোমাদের দরকার মাধ্যমিক পর্যন্ত ভালো একটু এডুকেশন। ইন্ডিয়ান আর্মিতে বর্তমানে আর ডাইরেক্ট নিয়োগ হচ্ছে না, হচ্ছে অগ্নিবীর থ্রুতে। ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্য কি করতে হচ্ছে? প্রত্যেকটি সাবজেক্টে 33% পেতে হয়, তাহলে সে অ্যাপ্লাই করার যোগ্য। এরপরে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাইয়ের পরে লিখিত পরীক্ষাতে পাশ করতে হবে। আর সেই লিখিত পরীক্ষায় পাশ করার পরে ফিজিক্যাল ট্রেনিং যারা কমপ্লিট করবে, অর্থাৎ ফিজিক্যালে যেদিন ওদের ডাক আসবে সেদিন যদি মাঠ কমপ্লিট করে এবং পরবর্তীকালে মেডিকেল ফিট হলে তারা সার্ভিস পায়। ইন দ্য আদার হ্যান্ড, ফোর্সে যাওয়ার আরেকটি উপায় আছে, প্যারামিলিটারি ফোর্স। যাদের নাম্বারটি 33-এর নিচে কোনো একটি সাবজেক্ট চলে এসছে, তারা কিসে যেতে পারে? তারা আধা সামরিক বাহিনীতে যেতে পারে। যেমন আমি চাকরি করতাম সিআরপিএফে। আধা সামরিক বাহিনীর মধ্যে কোনগুলো আছে? যার মধ্যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএফ আছে। এগুলি সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের অংশ, সিএপিএফ, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে। তো এই সকল ফোর্সে গিয়ে তার আধা সামরিক বাহিনীতে যোগদান করতে পারে। এদের কোনো নাম্বার ভীষণ কড়াকড়ি নেই, শুধু 10ম শ্রেণী পাশ করলে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে। কোনো স্টুডেন্ট যদি এই জায়গায় অনলি 6 থেকে 8 মাস সঠিকভাবে নিজেকে তৈরি করে, সে তৈরি হয়ে যাবে। তার বাধাটা হয়ে যায় শুধুমাত্র মহড়ার টেস্ট দেওয়ার জন্য। যে ছেলে মেয়ে যত বেশি মহড়ার টেস্ট দেবে, সে তত নিজেকে মূল্যায়ন করতে পারবে। দেখো, একটি ছেলে যখন 6-8 মাস পড়ে, সে কিন্তু পাশ করার মতো জেনে যায়, কিন্তু খাতাতে নামানোটা কঠিন। আমি তোমাদেরকে শেখাই কিভাবে তোমরা অল্প টাইমের মধ্যে খাতাতে নামাতে পারো। যেমন এসএসসি কনস্টেবল জেডিতে একটি প্রশ্নের জন্য তোমরা সর্বোচ্চ 45 সেকেন্ড পেতে পারো। ইন দ্য আদার হ্যান্ড, বেঙ্গল পুলিশে যারা পরীক্ষা দিতে চাইবে তাদেরকে কতটা লাগে? 1 ঘন্টা বা 36 সেকেন্ড সময় দেওয়া হয়। আর এই 36 সেকেন্ডে থাকে 61টি প্রশ্ন।
তাহলে 100টি প্রশ্ন যদি আমি কেটে দিই তাহলে একটি প্রশ্নের জন্য 36 সেকেন্ড পাওয়া যায়। আর এই 36 সেকেন্ডের মধ্যে তোমাকে প্রশ্নটি পড়তে হবে, বুঝতে হবে, কষতে হবে এবং সবশেষে তোমাদের ওএমআর ফিল আপ করতে হবে। সেই জন্য আমরা সবসময় তোমাদেরকে বলে থাকি যে তোমরা সবসময় মহড়া টেস্ট দাও, অর্থাৎ টাইমটাকে মেনটেন করে করো। এখন সামনে এসএসসি কনস্টেবল জিডির পরীক্ষা আছে। তোমরা কিভাবে এসএসসি কনস্টেবল জিডিতে একবারে পাশ করতে চাও বা পারো তার আমি কিন্তু উপায় অনেক ভিডিওতে বলে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিও না পাও, এবছরে যেহেতু কাট অফসটা অনেক হাই আছে, আমি তোমাদের আমার মতো করে বোঝাবো যে কিভাবে তোমরা একবারে সাকসেস হতে চাও বা পারো, কিভাবে তোমরা একবারে সাকসেস হতে পারো। এই ভিডিওটা এই পর্যন্ত। আবার বললাম, অনেক দিন আমি ইউটিউবে আসিনি, আজকের এলাম। চেষ্টা করবো এরপর থেকে তোমাদের আগের মতো গাইড করতে। ধন্যবাদ, সবাই ভালো থেকো। জয় হিন্দ।